আপনি অবাধ্যে ঘোরাফেরা করতে পারছেন, যেখানে সেখানে প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন, তার পানি পান করতে পারছেন, নিজের মর্জি মতে চলতে পারছেন। এই যে এত সব ফ্যাসিলিটি পাচ্ছেন, তার জন্য অন্তত আপনার আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। নয়তো যদি ভুলক্রমে আপনি আমার কেউ হতেন, তাহলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর আপনার মুখে দুটোর নকশায় মানচিত্র হয়ে যেত। তখন আপনি আমার সাথে তর্ক নয়, গালে হাত দিয়ে কাঁদতেন। কথাগুলো শেষ করেই ডিল মেরে বোতলটা পুকুরের পানিতে ফেলে দিল উনি। আর আমার লোকটার শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসল। আজব লোকের পাল্লায় পড়েছি তো, সবসময়ই আমাকে এমন গুন্ডামির করে হুমকি দেয় কেন? কি করেছি আমি? তার সাথে কিসের এত শত্রুতা আমার? এই নিয়ে চতুর্থবারের মতো দেখা আমাদের, অথচ প্রতিবারই উনি এমন হুমকি ধামকি দিয়ে আমায় অপমান করে আসছেন লোকটা। আজ আমি উনার বাসায় এসেছি মেহমান হয়ে, আজ অন্তত একটু ভালো ব্যবহার করা যেত আমার সাথে, অথচ তার কোনো পরিবর্তন নেই। আমি জড়ানো গলায় বললাম, হুমকি দিচ্ছেন? হুম, সত্যিটা বলছি। এবার বেশ জোরটা কাজ করলো আমার মাঝে। শীতল হয়ে আসল আমার ভিতর। কি জন্য লোকটা আমাকে অকারণে অপমানিত করে বেড়ায় তাও জানি না। তবে নেতা সাহেব যে সুবিধার মানুষ না, তার কথাবার্তায় অবগত হয়ে গেলাম। এখন লোকটার সাথে কথা বাড়ানো মানেই নিজের ইজ্জতের আরো এক দফা ফালুদা বানানো। বলা তো যায় না, কখন না জানি রেগে তার ফেভারিট ডায়লগও বলে উঠে, আউট। অন্যের বাড়িতে এসে যদি তার বাড়ির থেকে বেরিয়ে যেতে বলে, এর থেকে অপমান দুনিয়াতে আমার জন্য দ্বিতীয় কিছু হবে না বলে মনে হলো। এজন্য নিজের ইজ্জত বাঁচাতে লোকটার সাথে আর কথা বাড়াতে চাইলাম না। সে যা বলে তাই ঠিক। উনি যদি রিফাত ভাইকে আমার বয়ফ্রেন্ড ভাবে, তাহলে সেটাই ঠিক, উনার হৃদ ভুল ভাঙ্গানো দরকার নেই। বরং ভালোই তার সামনে থেকে কেটে পড়াই উচিত মনে করে ভাষা ভাষা চোখে লোকটার হৃদ দিকে তাকিয়ে মিহির স্বরে বললাম, আমি বরং যাই, আমার ভাইয়া অপেক্ষা করছে। আমার কথায় তেমন কিছু বলল না উনি, বরং কপাল কুঁচকে আমার চোখের দিকে তাকিয়ে রইল। লোকটার হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে আমি বেশ ইতস্তত বোধ করলাম। এইভাবে আমার চোখে তাকিয়ে কি দেখছে তাও বুঝতে না পেরে দৃষ্টি নত করলাম আমি। হালকা নড়েছে এদিক সেদিকে দৃষ্টি ঘুরিয়ে বললাম, আমি যাই। তৎক্ষণাৎ লোকটার গম্ভীর কণ্ঠ আসল আমার কানে, লুক অ্যাট মি। চমকে উনার দিকে তাকালাম। উনার কথা মানে বুঝতে না পেরে অবুঝ গলায় বললাম, জি। তোমার চোখের এইটা কি? উনার হৃদ কথায় তৎক্ষণাৎ হাত গেল চোখে। ভাবলাম হয়তো কিছু চোখের উপর পড়েছে, এজন্য উনি বলছে চোখে কি। আমি নিজের চোখের উপর আলতো হাত বুলিয়ে জিজ্ঞাসা করলাম, কোনটা? আমার কথায় উনি উত্তর না করে চুপ করে রইল। তবে উনার তীক্ষ্ণ দৃষ্টি তখনও আমার ডান চোখের ভিতরে। তার তীক্ষ্ণ দৃষ্টি অদ্ভুত ঠেকল আমার কাছে। আমি লোকটার দৃষ্টির মাঝে আবারও চোখে হাত বুলিয়ে একই প্রশ্ন করে বললাম, কোনটা? আউট। বেশ চমকে উঠলাম আমি। আউট মানে? এবার আমি কি করেছি? হঠাৎ কি হলো উনার? অবাক হয়ে বললাম, মানে আই সেইড আউট অফ মাই হোম। এবার বেশ কিছুটা জোরেই হুঙ্কার ছাড়ল আমার উদ্দেশ্য। উনার হঠাৎ হুঙ্কার ছাড়া কথায় মুহূর্তে কেঁপে উঠলাম আমি। অপমানের ঘোরে চোখের জল গড়াল তৎক্ষণাৎ। অতি কষ্ট চেপে রাখার অভিজ্ঞতা নেই আমার, তাই বৃথা চেষ্টা করে হাতে মুখ চেপে ধরলাম কান্না থামাতে, কিন্তু ততক্ষণে আমার হিচকি উঠে যায়। হালকা শরীর নড়ে উঠছিল আমার অনবরত হিচকিতে, কিন্তু তারপরও তীব্র কান্নায় জায়গায় ছেড়ে চলে যেতে পারছিলাম না অপমানে লজ্জিত হয়ে। আমার হঠাৎ কান্নায় যেন রাগটা আরো বাড়াল উনার, তাই হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আমার উদ্দেশ্য শুধালো, বেয়াদব। কথাটা বলে আর দাঁড়ালো না। যে পথ এসেছিল সেই পথ ধরে ততক্ষণে চলেও গেল তিরতির মেজাজ। এই লোকটা যত রাগ সব কেন আমার জন্য হয় তাও জানি না। আর এখনই বা কেন হঠাৎ করে আমার উপর রেগে গেল তাও বুঝলাম মা। অপমানের ঘোরে ততক্ষণে আমার কান্নার বেগটা না চাইতেও যেন আরো বেড়ে গেল। আমি কিছু না করেও লোকটার কাছ থেকে বেয়াদব ট্যাগ পেলাম। অথচ লোকটা বারবার আমাকে অপমান করেও তিনি আদবকায়দার মানুষ, আর আমি বেয়াদব। সেদিন প্রচণ্ড অপমানে অপমানিত হয়ে রিফাত ভাইকে নিয়ে ফিরেছিলাম বাসায়। আমার সঙ্গে অবশ্য জয়ী ছিল।
আরিফ ভাইয়া আমাদের সাথে আসতে পারেনি কারণ কোচিং এর স্যাররা নাকি কি আলোচনা সভা করবে রিদ খানের পরিবারের সাথে। এজন্য আরিফ ভাই সেদিন বেশ রাতে ফিরেছিল সেখান থেকে। কিন্তু আমার কান্নাকাটি দেখে রিফাত ভাইকে দিয়ে জুইকে তখনই পাঠিয়ে দিয়েছিল বাসায় আমার সাথে। আমার হঠাৎ কান্নার কারণটা অবশ্য জানতে চেয়েছিল সবাই। উত্তরের আমি শুধু পেটে ব্যথার কারণ বলে চালিয়ে দিয়েছিলাম তখন। রিদ খানের দাদা বাড়ি থেকে আসার সময় রিদ খানকে আর কোথায় দেখেনি। ইভেন এখনো তার সাথে আমার দেখা হয় না। সেদিনের অপমানের কথা আমি ভুলিনি, এজন্য অদৃশ্য অপছন্দের দেয়াল তৈরি হয়েছে রিদ খান প্রতি আমার। বলতে গেলে প্রচন্ড অপছন্দের অনীহার মানুষ রিদ খান আমার জীবনে, এজন্য তাকে ঘিরে আজকাল আমার মধ্যে তিক্ততায় কাজ করে। তাছাড়া সেদিনের পর থেকে রিদ খানের সাথে আমার দেখা হয় না আজ 14 দিন। উনাদের রিদ বাড়ি থেকে আসার একদিন পরই উনাকে আমাদের কলেজে গাড়ি নিয়ে ঢুকতে দেখেছিলাম আমি। কি কাজে এসেছিল জানি না, তবে চলে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারকে দেখলাম সাথে। আমাকে অবশ্য দেখেনি কারণ আমি আমার ক্লাসে ছিলাম। 3য় তলা ভবনের 2য় তলায় বারান্দায় বান্ধবীদের সাথে দাঁড়িয়ে ছিলাম বলে উনাকে দেখতে পেরেছিলাম। তবে উনাকে দেখে আমি নিজেকে যতটা পারি আড়াল করে রেখেছিলাম। কারণ আমার ছোট মনে বেশ অনীহা ঝং ধরেছিল রিদ খানের জন্য, বিশেষ করে লাস্ট যখন উনার বাড়ি থেকে আমাকে অপমান করে বেরিয়ে যেতে বলল তখন থেকেই। এরপর থেকে রিদ খানকে নিয়ে আর ভাবতে বসেনি আমি। তবে এসবের মধ্যেও আমার অচেনার স্বামী খোঁজ করেছিলাম আমি। দুর্ভাগ্যবশত তার খোঁজ আজও পেলাম না। কারণ হাফেজ সাহেবের নাম্বার এখনো বন্ধ পাচ্ছিলাম। তাই হতাশায় আজকাল হাফেজ সাহেবকেও কল করা কমিয়ে দিলাম। বলতে গেলে একেবারে কল করা হয় না উনাকে। তবে মনে মনে ঠিক করলাম এবার বাড়িতে গেলে বান্ধবীদের নিয়ে আবারও যাব নরসিংদী হাফেজ সাহেবের বাড়িতে। এবার হাফেজ সাহেবে খোঁজ করব সুমন থেকে। কেন হাফেজ সাহেবের নাম্বারে কল যায় সেটাও জানতে চাইব, তবে এবার হাফেজ সাহেবের খোঁজ একা করব না, সাথে সুমন নামন ছেলেটির ফোন নাম্বারটাও নিয়ে আসব। কারণ আজ যদি সুমন নামক ছেলেটির নাম্বারটা বুদ্ধি করে নিয়ে আসতাম তাহলে এখন ফোন করে অবশ্যই জানতে পারতাম তার বাবার ফোনে কল যায় না কেন সেটা। আসলে চোর গেলে বুদ্ধি হয় একটা কথা আছে, ঠিক তেমনই হয়েছে আমার বিষয়ে। আমরা কেউ বুদ্ধি করে সুমন নামক ছেলেটির নাম্বার নেয়নি। ভাবলাম যেখানে হাফেজ সাহেবের নাম্বার আছে সেখানে অথবা সুমনের নাম্বার দিয়ে কি করব। অথচ এখন বুঝতে পারছি আসলে সবই প্রয়োজন হয়। তখন বোকামি না করলে এখন আবারও যেতে হতো না নরসিংদীতে। এজন্য আজকাল আমার টিফিনের টাকাগুলো না খেয়ে জমিয়ে রাখছি ছোট পার্সের। সবার নরসিংদী যাতায়াত ভাড়া, দুপুরে খাবার বিল সব আমি দিব বলে। যেহেতু আমার প্রয়োজনে সবাই যাবে সেজন্য বারবার ওদের পকেটে টাকা কেন খরচ করবে আমার জন্য। অবশ্য আমার তাদের খরচ বহন করা উচিত। কেউ তো আর রুজি করে না, তাই না? বিয়ে মানেই আনন্দমহল। একগাদা কার্জিনদের নিয়ে হই হুল্লোড় মাতামাতি পরিবেশ। হইচই করে সবাই দল বেঁধে কার্লার মিলিয়ে শাড়ি পাঞ্জাবি পরার উচ্ছ্বাস। ঘন্টা লাগিয়ে মন মতো সাজা। নতুন নতুন বিয়াইন পাওয়া। দুলাভাইকে নিয়ে ঝাম্পেস আনন্দ করা। উফ, অসংখ্য মুহূর্তগুলো এক্ষুনি আমার চোখে ভাসছে। আর ভাসবে নাই বা কেন? আমার বড় আপুর বিয়ে বলে কথা। কেউ ভাবতে পারছেন কতটা খুশিতে ভাসছি আমি? মনের আনন্দে হাওয়ায় ভেসে যাচ্ছি বলে আমার তো এক্ষুনি ক্লাস করতে মন চাচ্ছে না। অমনোযোগী হয়ে পড়ছি। কি এক অবস্থা! আসলে কাল বিকালে আম্মু ফোন করে জানালো আমার বড় আপু মুক্তা ইসলামের বিয়ে, সেজন্য আরিফ ভাইয়া কাল রাতের ট্রেনই বাড়িতে গেল। কারণ ছেলে পক্ষ নাকি ইতিমধ্যে আপুকে পছন্দ করে গেছে। তাই এখন তাড়াহুড়ো করে সবাই আজকে বিয়ের ডেট ফিক্সড করতে চাচ্ছে। এজন্য মূলত বড় ভাই হিসাবে আরিফ ভাইয়ার বাড়িতে আর্জেন্টলি যাওয়া আর কি। আম্মু আরো জানালো সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসেই আপুর বিয়ের ডেট ফিক্সড করবে। ছেলে পরিবার ভালো, ছেলে ভালো, এজন্য কারো আপত্তি নেই কোনো কিছুতে। বিয়েটা কথা শুনে আমি আর জুই তো পারি না এক্ষুনি উড়ে চলে যায় বাড়িতে, কিন্তু আমার আব্বুর কড়া নিষেধ। পড়ালেখা ছেড়ে ক্লাস মিস দিয়ে কোনোভাবেই বাড়িতে যাওয়া চলবে না। যেতে হলে অবশ্যই বিয়ের একদিন আগে যেতে হবে আমাদের, আর নয়তো না। উফ, এত কড়াকড়ি নিষেধাজ্ঞা মানা যায় বলেন?
মানুষ আনন্দের মুহূর্তগুলোও কি হিসাব করে পালন করবে? আমি এখন আনন্দ করতে না পারলে বুড়ো বয়সে কি আমার মন চাইবে এসবের জন্য? হ্যাঁ, এই দিনটা আমি আর পাবো? বিষণ্ণ মনেই আরিফ ভাইকে রাতে বিদায় করলাম আমরা। এদিকে আপুর বিয়ের নিউজ পেয়ে আনন্দে আমি স্বামী কথাও ভুলে গেলাম। তাকে যে আমার খোঁজা মিশন বাকি সেটাও স্থগিত রাখলাম। আজকাল হাফেজ সাহেবের নাম্বারের তো ভুলেও কল দেয় না। মনে মনে ঠিক করলাম আপুর বিয়েটা শেষ হোক, তারপর না হয় নিজের হারিয়ে যাওয়া স্বামীকে পুরো দমে আবারও খুঁজব। এখন থাক। হা হা হা। আমার আজও মনে পড়ে সেদিনকার কথাগুলো। আপুর বিয়ের জন্য স্বামীকে খুঁজব না বলে আমার থাক কথার চিন্তা ভাবনাটা ছিল আমার জন্য চরম ভুল। এজন্য আমি অনেক পরে জানতে পেরেছিলাম আমার এই থাক কথাটার ভিত্তিতে ধরে অনেকেই কতটা হেনস্থ হতে হয়েছিল। অবশ্য এর কুফল হিসাবে আমিও ছাড় পাইনি। কতটা ভুক্তভোগী হয়েছিলাম সে কথা মনে পড়লে আজও আফসোস হয়। আমাকে কত কিছুই না সহ্য করতে হয়েছিল এই ব্যাপারে, সেটা একমাত্র আমিই জানি। উফ, কি এক ঘাড় তোত্তারা মানুষ। না মুখে কিছু বলবে, আর না আমাকে সহজে ছাড় দিবে। কোনো কিছু মন মতো না হলেই আমার সাথে ঘাড় তোত্তারামি শুরু করবে, যতক্ষণ না পর্যন্ত তার মন মতো হচ্ছে সবকিছু। মোট কথা তোত্তারামি আরেক নামই হলো আমার ব্যক্তিগত সে হা হা হা। দুপুরে তপ্ত রোদে যখন চারপাশের সবকিছু খাখা করছিল, সেই তপ্ত রোদের অতিষ্ঠ হয়ে একদল শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে হাতে স্পিড ক্যান নিয়ে। টেবিলে গোল করে সিনিয়র ছাত্র ছাত্রীরা বসে আড্ডার আসর মেতে। সিনিয়রদের ভিড়ে আমরা জুনিয়ররা মোটামুটি শান্তভাবেই বসে আছি খাবার অর্ডার দিয়ে। আসলে এই মুহূর্তে কলেজ ক্যান্টিনে বসে আছি আমি। আমার সাথে একই টেবিলে জুই, শ্রেয়া আর নাদিয়া বসা। নাদিয়া আমাদের নতুন ফ্রেন্ড। কিছুদিন হলো সে আমাদের সাথে উঠাবসা করছে। মেয়েটি খুব ভালো। ওর সঙ্গ ও আমাদের অনেক হাসায়, তার জন্য হুট করেই ফ্রেন্ড বানিয়ে ফেলা। আমাদের এখন টিফিন টাইম চলছে, বর্তমান সময় 1:02:4-5 টিফিন টাইম শেষ 1:03 আমাদের হাতে আরো 45 মিনিট সময় আছে বলেই সবাই কলেজে ক্যান্টিনে বসে যে যেটা পারছে অর্ডার করে খাচ্ছে। আমিও খাবো, তবে সেটা আমার টিফিন বক্সের আনা নুডলস হবে। বাকিরা সবাই সিঙ্গারা, সমুসা, ঠান্ডা বা কোল্ড কফি অর্ডার করেছে নিজেদের জন্য। আমি বাসা থেকে টিফিন নিয়ে আসার প্রধান কারণই হলো নিজের পকেটে খরচ জমাচ্ছি স্বামীকে খোঁজার জন্য। এজন্য গাড়ি ভাড়া ছাড়া ভারতে 1 টাকাও খরচ করি না এদিক সেদিকে। কিন্তু জুই কোনো টিফিন বক্স বহন করে না, কারণ ওর পকেটের খরচ টাকা সবটাই ক্যান্টিনে বসে খরচ করে। তবে ও একা নিজের জন্য কোনো কিছু অর্ডার করে না, আমার জন্যও সমান সমান অর্ডার দেয় সবকিছু। ঠান্ডা অর্ডার করলে 2টো করবে, কোল্ড কফি অর্ডার করলে 2টো করবে, আবার সিঙ্গারা অর্ডার করলেও আমার জন্য সমান সমান করে অর্ডার করবে। এজন্য মূলত আমি নিজের পকেটের টাকা বাঁচিয়ে রাখতে পারি। বড় বোন থাকলে এই একটা সুবিধা নেওয়া যায় ওদের থেকে। হোক জুই আমার 6 মাসের বড়, তাতে কি? বড় বোনের দায়িত্ব পালন করতে বিন্দু মাত্র পিছুপা হয় না ও। খাবার অর্ডার করেই সবাই বসেছিলাম। আমি আশেপাশে একটু তাকিয়ে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে টেবিলের উপর রাখতে শ্রেয়া আমার হাত থেকে টিফিন বক্সটা কেড়ে নিজের কাছে নিতে নিতে বলল, আজ কি এনেছিস তুই? আমি কি বলার আগেই জুই বলল, নুডলস বানিয়েছিলাম সকালে, দে 1টা চামচ দে তো। আমি ব্যাগ খুলে এক্সট্রা 4টা চামচ বের করলাম, কারণ রোজকার কাণ্ড এটা। আমার একা টিফিন বাক্স 4 জনে ভাগ করে খায়। আমি চামচ বের করে 3 জনকে 3টা দিয়ে নিজের জন্য 1টা রাখলাম। আমার ব্যাগটা পাশের চেয়ারে রেখে ওদের দিকে তাকাতেই দেখলাম সবাই ইতিমধ্যে খাওয়ার শুরু করে দিয়েছে টেবিলের মধ্যস্থে বক্সটা রেখে। আমি সেখান থেকে 1 চামচ নিয়ে মুখে তুলতেই নাদিয়া নুডলস খেতে খেতে বলল, মায়া কাল পিঠা বানিয়ে আনিস তো টিফিন বক্সে করে। জুই বক্স থেকে 1 চামচ নুডলস মুখে দিতে দিতে নাদিয়া কথার উত্তর করল, ও পিঠা পছন্দ করে না, এজন্য ও পিঠা খায়ও না, বানাইও না। জুইয়ের কথায় আহাজারি করে বলে উঠল শ্রেয়া, কি সর্বনাশ! পিঠা পছন্দ করে না এমন পাবলিক আছে দুনিয়াতে? এই মায়া, তুই পিঠা পছন্দ করিস না কেন? শ্রেয়ার আহাজারিতে নুডলস চিবাতে চিবাতে বললাম, কোনো কারণ নেই।
এমনই ভালো লাগে না আর কি। কি বলিস এসব দোস্ত? তাহলে তুই এই চট্টগ্রামের স্থানীয় পোলাপাইনদের সাথে প্রেম আর বিয়ে দুটোই করতে পারবি না? দুটোতেই তোর জন্য হরতাল। এত বড় কলেজে পড়েও যদি চট্টগ্রামের একটা প্রেম করতে না পারিস তাহলে ইজ্জত থাকবে বল? শ্রেয়ার কথায় নাদিয়াও সম্মতি জানায় কথাগুলো বলল। কারণ দুজনই চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা। তবে জুই খানিকটা আপত্তি করে নাদিয়ার কথার উত্তরে বলল, পিঠার সাথে প্রেম, বিয়ের কি সম্পর্ক ওর? জুইয়ের কথায় আমি সহমত প্রকাশ করলাম না, বরং চুপ থেকে নাদিয়ার কথার মানে খানিকটা বুঝতে পারলাম, কারণ আমার নিজের নানুবাড়িও এই চট্টগ্রামে। এজন্য আমি জানি চট্টগ্রামের কালচার কেমন। এরা যে কতটা সমাজবাদী মানুষ সেটা আর না বললাম। এখানে স্থানীয় মানুষদের ভাড়াটিয়ারা জমিদার বলে সম্বোধন করে। অন্ধকার তাদের রক্তের শিরায় শিরায় ধার্য। শ্রেয়া নুডলস চিবোতে চিবোতে জুইয়ের কথার উত্তরে বলে, হুম, পিঠার সাথে মায়ার কোনো সম্পর্ক নাই থাকতে পারে, তবে পিঠার সাথে এই চট্টগ্রামবাসীর গভীর সম্পর্ক রয়েছে বুঝলি। চট্টগ্রামের এমন কোনো পাবলিক খুঁজে পাবি না তুই যারা পিঠা পছন্দ করে না। এমনকি চট্টগ্রামের বিশেষ রীতি হলো তারা মেহমানদারি করতেও সর্বপ্রথম তোকে পিঠার নাস্তা দিবে বিভিন্ন রকমের। এখানে তুই যত বেশি পিঠার আইটেম বানিয়ে মেহমানদারি করবি, তুই তত বেশি সমাজওয়ালা লোক হবি। অন্যান্য এলাকার মানুষ শখের বসে বা মন চাইলে মাসে, বছরের বা পিঠার সিজনে পিঠা বানিয়ে তারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এই চট্টগ্রামের মানুষদের বাসায় তুই অতি 12 মাস পিঠার উৎসব পাবি। সকালে বা বিকালের নাস্তায় মাস্টি বি পিঠার নাস্তা থাকবে। মোট কথা এখানকার ছেলের বউদের অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ থাকতে হবে, নয়তো শ্বশুর বাড়ির মানুষের খোঁটা ফ্রিতে শুনবে যে তোমরা সমাজ জানো না। আর যদি তুই চিন্তা করিস যে এখানকার ছেলেদের সাথে প্রেম করবি, তাহলেও তোকে পিঠার বিভিন্ন নাস্তা বানানোর মতো পারদর্শী হতে হবে। কারণ এরা 2 দিন পর পর তোর কাছে পিঠা খাওয়ার আবদার রাখবে। এজন্য বলছিলাম, যদি চট্টগ্রামে প্রেম বা বিয়ে করার মতো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ অবশ্যই থাকতে হবে, মাস্ট। শ্রেয়ার দীর্ঘ কথার ইতি টানতেই আমি মাছি তাড়ানোর মতো বাতাস করলাম মুখের সামনে। বেশ কনফিডেন্স নিয়ে বললাম, তাহলে তুই নিশ্চিত থাক এই শহরের মানুষের সাথে আমার কিছুই হবে না। কারণ আমার বিয়ে করার হলে অবশ্যই আমাদের এলাকায় কাউকে দেখে করব। আমি হলাম কামচোর মানুষ, পিঠা বানানোর মতো এত বড় রিস্ক কখনোই আমি নিতে পারবো না দোস্ত। তাছাড়া গ্রাম শব্দে টেবিল সহ নুডলসের বাটি ছিটকে পড়লো আমার গায়ে, চেয়ার সহ তৎক্ষণাৎ উল্টে পড়লাম ফ্লোরে। আমার কোমরে উপর পড়লো কাঠের টেবিল। আহত হলাম বেশ। ব্যথায় যখন কুকড়িয়ে উঠলাম, তখন কেউ একজন আমাকে পুনরায় ব্যথা দিয়ে আমার হাতের উপরে পড়লো রক্তাক্ত অবস্থায়। সেকেন্ডের মাঝে চারপাশে হইচই লেগে গেল। আড্ডার মহলটা মুহূর্তেই টানটান উত্তেজনায় চেয়ে গেল। বিষণ্ণ ভয়ার্ত হলো পরিবেশটা। কারণ আকস্মিক ঘটনার প্রভাবে আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ কি হলো আমার সাথে, আর কেনই বা আমি ফ্লোরে পড়ে গেলাম। অতি শোকটে তবদা মেরেছিলাম, চারপাশে কি হচ্ছিল কিছুই বুঝে উঠতে পারছিলাম না। শুধু কিছু মানুষের চিৎকারের গুঞ্জন শুনতে পারছিলাম। আমি মাথা তুলে শূন্য দৃষ্টিতে পাশে তাকালাম, দেখলাম এক যুবক আমার বাম হাতে উপর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে মাথা দিয়ে, ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। ছেলেটির মাথা, কপাল, নাক, ঠোঁট ফেটে গোলগোল করে রক্ত ঝরছে। অথচ কেউ এগিয়ে আসছে না ছেলেটিকে সাহায্য করতে। রক্তে আমার সাংঘাতিক ফোবিয়ার যার দারুণ তখনই বাকশক্তি হারায় কথা বলা থেকে। কষ্ট করেও যখন মুখের কিছু বলতে পারছিলাম না, শুধু গড়গড় শব্দ হচ্ছিল, তখনই বুঝতে পারলাম আমি কথা বলার শক্তি হারিয়েছি। জুই, শ্রেয়া, নাদিয়া ওরা কোথায় ছিল তাও বুঝতে পারছিলাম না। কারণ আমার চারপাশে পরিস্থিতিটা হঠাৎ করে এতটা ভয়াবহ হয়ে গেল যে চারপাশে শুধু চাপা হাহাকারের চিৎকার ভেসে আসছিল আমার কানে। আমি শূন্য মস্তিষ্কের আবারও আমার সামনে পড়ে থাকা ছেলেটির দিকে তাকালাম। শরীরে তার অসংখ্য আঘাতে চিহ্ন। কেউ মেরেছে বেদম বুঝাই যাচ্ছে। দৃষ্টি আমার তখনও আহত ছেলেটির উপরই ছিল, কিন্তু মুহূর্তের মাঝে আবারও কানে আসল কিছু মানুষের হুঙ্কারের চিৎকার। আমি চোখ উঠিয়ে সামনে তাকালাম।
চোখে ভাসলো কিছু তাগড়া যুবক হাতে হকি স্টিক নিয়ে হুঙ্কারের চিৎকার ছেড়ে দৌড়ে এদিকেই আসছে আমার পাশে পড়ে থাকা রক্তাক্ত যুবকটিকে মারতে। নিবাক, বাকরুদ্ধ, ভাষাহীন আমি তখনও নিশ্চল শরীরে জায়গায় উপুড় হয়ে পড়ে রইলাম অতি শকটে। আমি এতটাই হতভম্ব হয়ে পড়েছিলাম যে আমাকে এখান থেকে পালানো উচিত সেটাও মাথায় কাজ করছিল না। বলতে গেলে তবদা মেরেছিলাম, আশেপাশে কি হচ্ছিল তখনও মাথা ঢুকছিল না কিছু। অতি শকটে কেমন পাথর মূর্তি হয়ে গেলাম। আমার কপালের ঘাম আর চোখে পানি দুটোই এক হয়ে ঝরতে লাগলো চিবুক বেয়ে। আমার দৃষ্টি তখনও আমার পাশে ছটফট করা শরীরের উপর। কি বেদম নির্দয়ভাবে পেটানো হচ্ছে তাকে হকি স্টিক দিয়ে। 7-8 জন ছেলে লাগাতার একের পর এক আঘাত করছে হাতে হকি স্টিক তুলে পিটিয়ে, অথচ আমি তাদের পাশেই পড়েছিলাম। সবকিছু এত দ্রুত ঘটেছে যে আমি সুস্থ মস্তিষ্কে কিছু ভাবার মতো সময় পাইনি। তবে একটা সময় দেখলাম সবকিছু কেমন শান্ত হয়ে গেছে। রক্তাক্ত ছেলেটাকেও আর পেটানো হচ্ছে না। সবাই কেমন দুপাশ করে দাঁড়ালো আহত ছেলেটিকে ঘিরে, যেন কারো আসার জন্য অপেক্ষা তাদের। ঠিক তারপর মুহূর্তে বুঝলাম আমার উপর থেকে কারা যেন কাঠের শক্ত টেবিলটা সরিয়ে আমাকে টেনে ধরে ফ্লোরের থেকে উঠাচ্ছে। আমি বাকরুদ্ধ হয়ে শূন্য চোখে পাশে তাকিয়ে দেখলাম জুই কান্নাকাটি করছে আমাকে আঁকড়ে ধরে। হঠাৎ জুই কেন কাঁদছে তখনও বুঝলাম না। তবে আমি দাঁড়ানোর শক্তি পাচ্ছিলাম না, হয়তো পায়ে আর কোমরে লোহার আর কাঠের সংমিশ্রণ টেবিল চেয়ারের ভারী খেয়েছি বলে তাই। এজন্য জুইয়ের সাথে সাথে আমাকে আঁকড়ে ধরল শ্রেয়া আর নাদিয়াও। টেনশনে জুই বারবার কাঁদতে কাঁদতে শ্রেয়াকে কিছু একটা বলছিল, আমি কথাগুলো শুনতে পারছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না। জুই বারবার বলছিল, শ্রেয়া এখান থেকে ওকে বের করতে হবে, অনেকটা রক্ত বের হচ্ছে ওর, প্লিজ কিছু একটা কর, ওর রক্ত ফোবিয়ার আছে, বেশিক্ষণ এখানে থাকলে সমস্যা হবে। জুইয়ের আহাজারি কথাগুলো কানে আসছিল কিন্তু বুঝার মতো পরিস্থিতিতে ছিলাম না। কারণ আমার দৃষ্টি ততক্ষণে গিয়ে ঠেকল সামনের গম্ভীর মুখর রিদ খানের উপর। কি দারুণ শান্ত ও গম্ভীর তার মুখখানা। উনাকে দেখে মনে হচ্ছে এখানের বর্তমান পরিবেশটাও বেশ শান্ত ও শীতল, এজন্য তিনিও গম্ভীর মুখে শোক পালন করছে এখন। অথচ উনার বামহাত থেকে গোলগোল করে রক্ত ঝরছিল। ধবধবে সাদা পাঞ্জাবিটাতেও রক্তের ছিটায় রঞ্জিত। নিশ্চয়ই মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে তার। হবার কথা। আমার সাথে প্রথম দেখার দিনই উনার দাদা বলেছিল, রিদ খানের মুখ কম হাত চলে বেশি, আজ তা নিজ চোখে দেখলাম। উনি হয়তো তখনও আমাকে লক্ষ্য করেনি। উনার পিছনে বেশ কিছু বডিগার্ড সহ আসিফ নামক লোকটা দাঁড়িয়ে। তখনই হকি স্টিক হাতে এক যুবক রিদ খানের উদ্দেশ্য বলে উঠল, ভাই একবার বলেন এরে কি করব? শালারে পুলিশের দিয়ে কিছু হবে না, 2 দিন পর ঠিকই বের হয়ে যাবে, তার চেয়ে বলেন ওরে মেরে ফেলি। শালার সাহস কিভাবে হয় আপনারে আঘাত করার? একজনের কথার সায় জানালো আরেকজন। পাশ থেকে অন্যজন ঠিক একই ক্ষিপ্ত ভঙ্গিতে উনার রিদ উদ্দেশ্য বলল, জি ভাই, শুধু একবার বলেন, শালার বিষদাঁত বাইর করি মাইরা। হে কত বড় সাহস আপনারে মারতে আসে, আবার আপনার বাপের সাথেও বেয়াদবি করছে, শালারে মন তো চাচ্ছে। ছেলেটির কথা থামতেই হই হুল্লোড় করে বাকিরাও সম্মতি দিল। আহত ছেলেটিকে পুনরায় এলোপাতাড়ির লাথি মেরে আঘাত করতে নিষেধ করল উনি গ্রিড। বেশ শান্ত দৃষ্টিতে রক্তাক্ত ছেলেটির দিকে তাকিয়ে বেশ গম্ভীর মুখে ডান হাত দিয়ে বাম হাতের পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলল, দেখ, আমি সহজ সরল মানুষ, বেশি কাহিনী পর্যন্ত না। এমনই আমি সমাজে বদনাম। তাছাড়া মানুষ নিজের এলাকায় সবাই বাদ হয়, কিন্তু সিংহ তো তখনই হবি যখন তোরা ওকে ওর এলাকায় ওরই নেতার দুয়ারে গিয়ে মেরে আসবি। আমার মনে হয় আমার ছেলেরা হিংসের থেকে কম নয়। বাকি তোদের সেফটি সিকিউরিটি আমার হাতে। রিদ খানের বলতে দেরি হই হুল্লোড় করে ছেলেরা সম্মতি জানাতে দেরি হয়নি। কি নিদারুণ নিষ্ঠুর মানুষ রিদ খান। কারো আঘাতেও মন নরম হলো না উনার। অঝোর রক্তের স্রোত দেখেও বিন্দুমাত্র ঘাম ঝরল না তার কপাল বেয়ে। কতটা পারদর্শী হলে মানুষ এমন শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা আমার জানা নেই। উনার লাঠিয়াল বাহিনী যখন আহত ছেলেটিকে ধরাধরি করে তুলে নিয়ে যাচ্ছিল তখনই উনার বেখেয়ালি দৃষ্টিতে ভিড়লাম আমি।
সে আরো কিছু বলতে গিয়েও থেমে গেল আমাকে দেখে। তার শান্ত দৃষ্টি হঠাৎ কুঁচকে এলো যখন দেখলো আমাকে জুই, শ্রেয়া আর নাদিয়ার আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে তখন। তার তীক্ষ্ণ দৃষ্টি আবারও ঘোরালো আমার পা থেকে মাথা অবধি। হয়তো দেখছে তার দয়াই আমার আহত শরীরটার পরিণতি। এবার নিশ্চয়ই খুশি হবেন তিনি। হবারই কথা। এতদিন শুধু মুখে অপমান করত, আজ শরীরে আঘাত করতে পেরেছে বলে তার আজ খুশি দিন হবার কথা। কারণ আমিও তো তার শত্রুর দলের একজনই হয়। সে তো আমাকে তার শত্রুর মনে করে আসছে এতদিন। আর শত্রুর আহতের মানুষ খুশি হয়, তাই সেও হচ্ছে। এই নিয়ে পঞ্চমবারের মতো তার সাথে আমার দেখা প্রতিবারের চেয়ে এবার পরিস্থিতিটা ভিন্ন। এবার অপমানের সাথে সাথে তার হিংস্রত্বের শিকার হয়েছি আমি সমানভাবে। আমার সারা শরীর নুডলসে মাখো মাখো। সাদা কলেজ ড্রেসটা রক্ত আর নুডলসের তৈলে মাখো মাখো। জুই কেঁদে কেঁদে আমার শরীর থেকে নুডলস ফেলছে আর বারবার কিছু একটা বলছে আমার উদ্দেশ্য। আমি সঠিক বুঝতে পারছি না, কারণ আমার নিশ্চল দৃষ্টি তখনও হৃদ খানের তীক্ষ্ণ দৃষ্টির উপর। উনি আমার চেহারায় এত কি দেখছে বুঝলাম না। তবে জুই হঠাৎ করে আমার কপালে কিছু একটা চেপে ধরতেই তীব্র ব্যথা অনুভব করলাম আমি সেখানে। ধ্যান ভাঙল আমার, মস্তিষ্ক সচল হলো। কপালে আলতো হাত বুলিয়ে হাতটা চোখের সামনে ধরতেই বুঝলাম আমার কপাল কেটে যাওয়াতে এমন বিলাপ করে কাঁদছে জুই। কিন্তু হঠাৎ করে আমার কপালটা কিটল কিভাবে? ভাষা ভাষা চোখে নিচে তাকিয়ে দেখলাম আমার হাতের কাটা চামটাতে রক্ত লেগে ফ্লোরে পড়ে আছে। বুঝতে পারলাম তখন উল্টে পড়ে যাওয়াতে সেটা দিয়েই হয়তো কপাল কেটেছে আমার। এত সব রক্তাক্ত কাহিনী দেখে এতক্ষণ ঠিক থাকলেও এবার নিজের রক্ত ঝরা দেখে শরীর ছেড়ে দিলাম। শূন্য দৃষ্টি আধার করে আনতেই অনুভব করলাম জুইয়ের সাথে সাথে এবার শ্রেয়া আর নাদিয়াও চিৎকার করে আমাকে ঝাপটে ধরছে নিচে পড়া থেকে বাঁচাতে। তারপর কি হলো আমার মনে নেই। আর না কোনো কিছু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম না। শুধু জ্ঞান হারাতে হারাতে দেখেছিলাম হৃদ খানের অনল দৃষ্টি আমার উপর। বেড সাইডে বসা আমি। আমার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে অর্ধবয়স্ক একজন নার্স। নার্সটির শক্তপোক্ত চেহারায় বিরক্তির রেশ থাকলেও আমি ছিলাম নাজেহাল ক্রন্দনরত অবস্থায়। আমার জ্ঞান ফিরেছে আরো ঘন্টাখানিক আগে। জ্ঞান ফিরে নিজেকে প্রথমে হসপিটালে আবিষ্কার করলাম। আমার সাথে জুই, শ্রেয়া, নাদিয়া তিনজনই ছিল, কিন্তু ইমার্জেন্সি রুমে এক্সট্রা মানুষের ভিড় করা যাবে না বলে শ্রেয়া আর নাদিয়া বাহিরে দাঁড়ানো। আর আমি বেডে বসা অবস্থায় হাতে জুইয়ের একটা হাত জড়িয়ে ধরে ভয়ে নিঃশব্দে কাঁদছিলাম। তার কারণ আমার কপালের কাটা জায়গাটা ভীষণ চলছিল অ্যান্টিসেপটিক লাগানোর ফলে। থমথমে পরিবেশে আমার নাক টানার শব্দ ছাড়া কেবিন জুড়ে আর দ্বিতীয় কোনো শব্দ নেই। দুপুরের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যখন হুঁশে ফিরলাম আমি, তখন থেকে হৃদ খান বা তার লোকেদের দেখা পাইনি আমি। হয়তো আমাকে দেখার প্রয়োজন বোধ মনে করেননি তাই আসেনি। এমনিতেই কোনো এক মনস্তাত্ত্বিক কারণে প্রথম থেকেই হৃদ খানের অপছন্দের তালিকায় ছিলাম আমি। এবার সেও আমার অপছন্দের তালিকায় যুক্তি হয়ে গেল পরিপূরকভাবে। এতকাল আমার মনে থাকা রাজনৈতিককে ঘিরে সকল ভালো লাগাটা ক্রমশই ধীরে ধীরে তিক্ততার রূপ নিয়ে নিল। তার কারণটা অবশ্য আমাকে করা হৃদ খানের অমানবিক আচরণটাকে দায়ী করা যায়। তার বদৌলতে আজ রাজনৈতিককে ঘিরে আমার ধারণা বদলালো। মনে ভীষণভাবে ভারী খেল যারা রাজনৈতিক করে তারা কখনো সভ্য জাতির মধ্যে পড়ে না। সেক্ষেত্রে হৃদ খানকে তার উদাহরণ হিসেবে দাঁড় করা যায়। লোকটা আসলেই অহংকারী। ক্ষমতার দাপটে দিন দুপুরে পাবলিক প্লেসে মানুষ মারতেও তার বিবেকে বাধে না। নম্রতা, ভদ্রতা বলতে কোনো শব্দ নেই হৃদ খানের মাঝে, বরং যা আছে সেটা হলো উগ্র, অহংকারী, বিবেকহীন নিচুস্তরের মনুষ্যত্বা। যা দেখে সাধারণ মানুষ আর যাই হোক ভালোবাসা নয় বরং অপছন্দের লিস্টে প্রথমে ফেলে দেয়। সেক্ষেত্রে আমারও অনীহার ঘৃণার লিস্টে ছিল হৃদ খানের নামটি প্রথমে। আজকাল আমার সাথে যত খারাপটা হচ্ছে না কেন তার সবকিছুর পিছনে দায়ী ছিল শুধুমাত্র হৃদ খান নামক লোকটি। হঠাৎ করেই আমার জীবনে চলে আসল। তারপরও থেকে আমার সুন্দর জীবনটা দিন দিন কেমন অগোছালো করে তুলল। এর শেষ কোথায় আমি নিজেও জানি না। তবে এই হৃদের খানের আগমন আর চায় না আমার জীবনে। আমি ভীষণ ভয়ভীত এই লোকটার বারবার অনাকাঙ্ক্ষিত আগমন নিয়ে।
যার শেষ আমি দেখছি না কোথাও, কিন্তু আমার এর শেষ চায়, ভীষণ করে চায়। আমার দীর্ঘ মনস্তাত্ত্বিক ধ্যান ভাঙল হঠাৎই বয়স্ক নার্সটির গম্ভীর কথায়। দেখি উঠে দাঁড়ান আপনি, আপনার কোমরের কাটা জায়গাটা ওয়াশ করতে হবে। কান্নার ভেজা চোখে নার্সের দিকে তাকালাম। উনার কথায় যেন নিজের কোমরের ব্যথাটা মুহূর্তে আরো জোরালো টনটন ব্যথা অনুভব করলাম। জুই আমার হাত ধরে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করতে করতে বলল, দেখি উঠো, গায়ের এপ্রনটা খুলতে হবে। নিশ্চুপ ভঙ্গিতে জুইয়ের সাহায্যে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে তীব্র কোমরের ব্যথায় কুঁকড়ে গেলাম তৎক্ষণাৎ। জুইয়ের বাহু ধরে নুয়ে গিয়ে আতনারদের কেঁদে উঠি। সত্যি বলতে ভীষণ ব্যথা পাচ্ছিলাম আমি। আমার গায়ের সাদা ড্রেসটাতে এখানো ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে, এমনকি বুকে জড়ানো মাথার সাদা হিজাবটাতেও রক্তে লাল হয়ে আছে। বয়স্ক নার্সটি বিরক্তি নিয়ে আমার বাহু চেপে উনার সম্মুখে টেনে দাঁড় করাল। আমি তখনও চোখ মুখ কুঁচকে ব্যথা সহ্য করার চেষ্টা চালালাম, কিন্তু বয়স্ক নার্সটি পরপর দক্ষ হাত চালিয়ে আমার এপ্রনের বোতামগুলো টেনে খুলতে খুলতে বলল, নাক টিপলে দুধ বের হবে, অথচ এই বয়সে বয়ফ্রেন্ড জুটাইছে রাজনৈতিক লিডার। এখন তো শুধু কপাল আর কোমর ফাটাইছে, 2 দিন যাক, তারপর দেখা যাবে আরো কি কি ফাটায় লিডারে। বয়স্ক নার্সিটির কটাক্ষ কথায় মুহূর্তে কান্না থেমে গেল আমার। বিষণ্ণে বিস্মিত দৃষ্টিতে তাকালাম উনার দিকে। মহিলা নার্সটিকে আমাকে খোঁচা মারল রিদ খানকে নিয়ে। কিন্তু কেন? কি এমন করলাম আমি যে রিদ খানকে আমার বয়ফ্রেন্ড মনে হলো উনার? আমার বিষণ্ণের ঘোরের মধ্যে হঠাৎ আপত্তির মুখ খুলল জুই। আমার পক্ষ ধরে বলল, তেমন কিছু না আন্টি, ও শুধু একটা দুর্ঘটনার শিকার হয়েছে ব্যাস। এমনিতে আমাদের কারো সাথে কোনো সম্পর্ক নেই। জুইয়ের কথা যে বয়স্ক নার্সটির বিশ্বাস হলো না সেটা উনার মুখ দেখেই ঠাহর করতে পারলাম আমি। কি কারণে উনি আমার উপর সন্দেহর তো তাও বুঝতে পারছি না। তবে উনি নিজের বিরক্তি চেপে আমার গা থেকে এপ্রন আর গলা থেকে হিজাবটা টেনে খুলে জুইয়ের হাতে দিতে দিতে জুইকে কটাক্ষ করে আমার উদ্দেশ্যে বলল, কে কতটা ধোয়া তুলসী পাতা সেটা আমাকে বুঝাতে হবে না মেয়ে। আমার মাথা চুল এমনই পাকা ধরেনি, বয়সেই গুণেই পেকেছে। মন্ত্রীর ছেলের গাড়িতে আসা, ক্ষমতার দাপটে হসপিটালের এত হুলস্থুল পাকিয়ে বিশেষ ট্রিটমেন্ট নেওয়া, এত সবকিছু তো মানুষ এমনই করে না, তাই না? তাছাড়া পুরুষ মানুষের দৃষ্টি দেখলেই একজন নারী বুঝতে পারে তার মনে কি আছে। সেক্ষেত্রে আমার অভিজ্ঞ চোখ ধোঁকা খাওয়া নয়। তাই আমাকে মিথ্যা না বলে নিজের বোনকে ঠিক করে ধরো, ওর কোমর ওয়াশ করতে হবে। কথাটা বলতে বলতে নার্স মহিলাটি আমার কোমরের জামাটা টেনে পেটের উপর তুলে আহত স্থানে তুলো চেপে রক্তটা পরিষ্কার করতে লাগলো। কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিয়ে পুনরায় জামাটা ঠিক করে দিল। ব্যস্ত হাতে উনার যন্ত্রপাতি গোছাতে গোছাতে নিষ্প্রভ শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। এবার আর উনার দৃষ্টিতে বিরক্তি ছিল না, তবে চেহারাটা বেশ শক্ত রেখেই আমাকে উদ্দেশ্যে ফের বলল, শোন মেয়ে, তোমার বয়সী আমারও একটা মেয়ে ছিল। সেও তোমার মতো ভুল করে কিশোরী বয়সে ছাত্র লীগের লিডার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল, বিনিময়ে আজ সে কবরে আছে। কিন্তু আমার মেয়ে কেন, কিভাবে মরেছে সেটা এখন না বলি। তবে তোমাকে এতটুকুই সাবধান করছি, রাজনৈতিক করা ছেলেদের সাথে ভবিষ্যৎ কখনোই ভালো হয় না। তুমি চাইলেও তাদের সাথে স্বাভাবিক জীবন পার করতে পারবে না, কারণ এরা নিজেদের জীবনের নিশ্চয়তা যেমন তোমাকে দিতে পারে না, তেমনি নিজের পরিবারেরও না। ভাগ্য ভালো থাকায় আজ তো তুমি শুধু কপাল আর কোমর ফাটিয়ে হসপিটালের এসেছো, কিন্তু পরের বার ভাগ্য তোমার সহায় নাও থাকতে পারে। তাই সাবধান করছি, মন্ত্রী ছেলের পিছন ছেড়ে দাও, নয়তো অকালে সবকিছু হারাবে। বয়স্ক নার্সটির ভাষা ভাষা চোখে অশ্রু দেখলাম আমি। হয়তো মেয়ে হারানোর শোক ছিল তাতে, কিন্তু মুখের ভঙ্গিমা নিদারুণ শক্ত তেজস্কি। আমাকে কথাগুলো বলে ড্রেসিং করা রক্তের ভাটিটা হাতে তুলে নিয়ে গেল। আমি উনার যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। নিষ্পাপ আমি কোনো কিছু না করেও সবসময় অপরাধী হয়ে যায়, এবারও তাই হলো। মন্ত্রী ছেলে মানে রিদ খানের সাথে আমার কি এমন ভাব দেখলো তারা, যার জন্য মহিলাটি এত বড় আদেশ বাণী শুনিয়ে গেল আমাকে, সেটাই তো বুঝতে পারছি না আমি। হতভম্ব আমি অবাক চাহনি ঘুরিয়ে তাকালাম জুইয়ের দিকে।
নার্সটির কথা আগা মাথা কিছুই ঢোকেনি আমার মাথায়। সবকিছু কেমন মাথার উপর দিয়ে গেল। তবে মনে মনে সন্দেহ হলো বেশ। নিশ্চিত আমার বেহুশ হওয়ার পর কিছু একটা হয়েছিল হসপিটালের আমাকে ঘিরে, যার জন্য হয়তো নার্সটি ভুল বুঝে আমাকে হৃদ খানের সাথে জড়িয়ে দিল। জুই হিজাবটা আমার বুকে ওড়নার মতো করে জড়িয়ে দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে বলল, তোকে আমরা হৃদ খানের গাড়িতে করে এনেছিলাম এখানে। উনার বডিগার্ড আসিফ ভাইয়া আমাদের হেল্প করেছিল তোকে হসপিটালে আনতে। তবে এখানে এসে কিছু আপত্তিকর ঘটনা হয়েছিল তোকে ইমার্জেন্সি বোর্ডে নিতে গিয়ে। এজন্য মূলত নার্সটি ভুল বুঝলো তোকে। এবার চল এখন বাসায় যায়। জুইয়ের মুখে আপত্তিকর ঘটনা শব্দটি আমার মনে বেশ কৌতূহল সৃষ্টি করলো। কি এমন ঘটেছিল যে তিনি আমাকে হৃদ খানের নামের সাথে জোড়াচ্ছিল? জুই পাশ থেকে আমার কাঁধ জড়িয়ে রুম থেকে বের হতে চাইল। আমি কোমরের ব্যথায় তখনও পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম ধীরে ধীরে। তবে আমার মনে কৌতূহলটা তখনও ছিল বেশ। সেটা দমাতে না পেরে প্রশ্ন করেই ফেললাম, কি হয়েছিল? কোন সমস্যা? জুইয়ের কয়েক সেকেন্ড লাগলো আমার কথাটা বুঝতে। বুঝেই সম্মতি দিয়ে বলল, মম, হয়েছিল একটু। কেন? নেতাদের কোলে চড়ে হসপিটালের দোতলায় আসলে যা হয় তাই হয়েছিল। এই নিয়ে গুঞ্জনের মুখে পড়েছিস তুই। ভয়ানক ভাবে চমকে উঠে থমকে দাঁড়ায় আমি। বিষণ্ণে মাথা ঘুরে উঠল আমার। হতভম্ব গলায় মৃদু চিৎকার করে উঠি তখনই। কি হহ? মায়ার হঠাৎ চিৎকারের থতমত খেয়ে উঠল জুই। চমকে ওঠা ভঙ্গিতে মায়াকে নিয়ে জুইয়ের পা থামল তক্ষুনি হসপিটালের করিডোরে। ইতস্তত জুই তৎক্ষণাৎ চোখ ঘুরাল আশেপাশে। চোখে পড়ল হসপিটালের যাতায়াতকারী মানুষের বাঁকা চোখ। তাদের মধ্যে একজন হৃদ নিজেও ছিল। তবে তার বাঁকা চোখ মায়ার উপর নয় বরং সরাসরিই তাকিয়েছিল মায়ার দিকে। কিন্তু হতবুদ্ধি মায়া তখনও বিষণ্ণের ঘোরে জুইয়ের দিকে তাকিয়ে। ইতস্তত জুই খানিকটা দ্বিধা নিয়ে চোখ ঘুরে মায়ার দিকে তাকালো। মায়ার কাঁধে হাতটা আরো একটু চেপে ধরে খুঁচিয়ে আস্তে করে বলল, কি করছিস? আস্তে কথা বল, আশেপাশে মানুষজন দেখছে তোকে। ধ্যানরত মায়া মনোযোগ তখনও জুইয়ের দিকে। যেন অনেকটা শোকটে আছে জুইয়ের কথায় সে। হৃদ খানের কোলে ছিল সে ভাবতেই যেন আতঙ্ক চেয়ে যাচ্ছে মায়ার শরীর জুড়ে। তারপরও জুইয়ের অনবরত খোঁচানিতে মায়া বাধ্য হলো ঘাড় বাঁকিয়ে সামনে তাকাতে। ভাগ্যের ফেরে মায়ার সেখানেও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মূলত হৃদু হসপিটালের করিডোরে দাঁড়িয়ে ছিল আসিফের সাথে। যেখানে আসিফ হৃদকে কিছু বলছিল আর হৃদ সেটা মনোযোগ সহকারে শুনছিল, হালকা কপাল কুঁচকে মৃদু মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে। মূলত তাদের দুজনের মধ্যকার কথোপকথনের মধ্যে মায়ার হঠাৎ চেঁচিয়ে উঠাতে মনোযোগ নষ্ট হয় হৃদের। অনেকটা বিরক্তি নিয়েই ঘাড় ঘোরাল আর দৃষ্টিতে ভিড়ল মায়ার হতভম্ব চেহারাটা। কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই হৃদের সেই বিরক্তিকর দৃষ্টি শিথিল হয়ে আসল মায়ার উপর। অনেকটা বিস্মিত নিয়ে চোখ ঘোরাল মায়ার পা থেকে মাথা অবধি। এই প্রথম মায়াকে খোলা চুলে দেখল হৃদ। নয়তো এই নিয়ে তাদের যতবার দেখা হচ্ছিল প্রতিবারই মায়াকে হিজাব পরা অবস্থায় দেখেছে সে। আঘাত না পেলে হয়তো আজও তেমনই দেখত হৃদ। তবে আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে এই প্রথম হৃদের চোখে প্রদর্শিত হলো মায়া নিজে। বিষণ্ণয়ে থমকে যাওয়া দৃষ্টি আবারও ঘোরাল হৃদ মায়ার পা থেকে মাথা অবধি। কলেজের সাদা ড্রেসের সাথে মায়ার মাথার সাদা ব্যান্ডেজটিও যেন আজ চমৎকার দেখালো হৃদের চোখে। কিন্তু আতঙ্কিত মায়া হৃদের সাথে চোখাচোখি হতেই তৎক্ষণাৎ জুইয়ের বাহু টেনে নিজেকে আড়াল করতে চাইল। জুইয়ের পিছনে লুকাতেই আবারও চমকে উঠল জুই। কি হয়েছে জানতে চেয়ে মায়াকে সামনে আনতে চাইলে বাধা দেয় মায়া। ভয়ার্ত মুখে জুইয়ের পিছন থেকে উকি মারতে আবারও চোখাচোখি হয় হৃদের শান্ত দৃষ্টির সাথে। ভয়ার্ত মায়া আরো ভয়ার্ত হলো হৃদের শান্ত দৃষ্টি ভিড়ে পড়ে। তাই পিছনে থেকে জুইয়ের এপ্রনটা শক্ত হাতে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ভয়। ক্রন্দন গলায় বলতে থাকল, বাসায় যাব, আমি বাসায় যাব, প্লিজ জুই আমাকে বাসায় নিয়ে চল। এই লোকটা ভালো না, ভীষণ বাজে। আমার ভয় হয় এই লোকটাকে দেখলে। এই লোকটা আমাকে আবার আঘাত করবে। প্লিজ জুই আমাকে বাঁচা না বোন, আমাকে নিয়ে চল না এখান থেকে প্লিজ।
কথাগুলো শেষ করতে করতে মায়া আবারও ফুপিয়ে কেঁদে ওঠে হৃদের ভয়ে। মায়ার হঠাৎ কান্নায় জুইও থতমত খেয়ে যায়, এবং বুঝতে পারে মায়া এই মুহূর্তে হৃদকে ভীষণ ভয় পাচ্ছে। কিন্তু একটা অ্যাক্সিডেন্টকে ঘিরে মায়ার হঠাৎ হৃদকে এতটা ভয় পাওয়ার কারণটাও বুঝল না। আবার হৃদের অনাকাঙ্ক্ষিত ভাবে হসপিটালে উপস্থিত থাকাটাও বুঝল না। মোট কথা কোনোটাই জুইয়ের মাথায় ঢুকল না। তবে জুই মনে করেছিল ওদের হসপিটালের দিয়ে হৃদ হয়তো চলে যাবে, কিন্তু এই পর্যন্ত হৃদের হসপিটালের উপস্থিত থাকাটা সত্যিই জুইয়ের মাথায় আসল না। জুই ভাবল হৃদ কি তাহলে এতক্ষণ ধরে ওদের অপেক্ষায় দাঁড়িয়েছিল এখানে, নাকি নিজের আহত ছেলেদের জন্য দাঁড়িয়েছিল, কোনটা? ইতস্তত জুই আর চোখে হৃদের দিকে তাকাতেই দেখল হৃদের শান্ত দৃষ্টি আপাতত এদিকে তাক করা। কেমন গম্ভীর আর নিশ্চুপ ভঙ্গিতে তাকিয়ে হৃদ। ইতস্তত জুই খানিকটা জোরসর হয়ে দাঁড়ালো। জোরটা যেন আষ্টেপৃষ্ঠে কামড়ে ধরল জুইয়ের শরীর। তাই মায়াকে কিছু বলতে চেয়েও কণ্ঠ অবরোধ করল জুইয়ের হৃদের শান্ত দৃষ্টির অতলে। জোরটার জুইয়ের গলা দিয়ে একটা শব্দও বের করতে পারল না বলে এক মুহূর্তের জন্য সেও অসহায় হলো। আধশোয়া অবস্থায় পিঠে বালিশ ঠেকিয়ে খাটে বসা আমি। ভীষণ যন্ত্রণায় কোমর টনটন করছে ব্যথায়, যার তাড়নায় এখনো ঘুম নেই আমার। অর্ধরাত্রি হতে চলল। আমাদের অন্ধকার রুম জুড়ে তখনও আলোর অভাব। পাশেই জুই বেঘুরে ঘুমাচ্ছে বলে রুমের আলো জ্বালায়নি। কিন্তু আরিফ ভাইয়ার রেখে যাওয়া দ্বিতীয় ফোনটা আলোয় সবটা পরিষ্কার আমার চোখে। আমি ততক্ষণে বেশ কয়েকবার ফোন করে ফেলেছিলাম হাফেজ সাহেবের নাম্বারে, কিন্তু বরাবর ব্যর্থ হচ্ছিলাম উনাকে ফোন মিলাতে। বুক ভরা কষ্ট আর হতাশার দৃষ্টি ফেলে আবার কল লাগালাম হাফেজ সাহেবের ফোনে। জানি মধ্যরাতে কাউকে ফোন করাটা ব্যাড ম্যানাসের মধ্যে পড়ে, কিন্তু তারপরও অচেনা স্বামীটার জন্য আজকাল মনটা বড্ড পড়ছে। ভীষণ মিস করছি তাকে। বিশেষ করে আমার এত অনুসন্ধানের পর যখন লোকটাকে খুঁজে পাচ্ছি না, তাই আগ্রহটা আরো বাড়ছে দিন দিন অচেনা স্বামীকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায়। কে সে? কি তার পরিচয়? বড্ড জানতে ইচ্ছে হয় আমার। জীবনে কোনো দিন তার দেখা পাবো কিনা তাও জানি না। শুধু জানি আমার তাকে চাই, খুব করে চায়। তাকে খুঁজে না পাওয়ার তৃষ্ণা আমাকে আরো কাতর করে তুলছে। বুক ভারীর দীর্ঘশ্বাস ফেলে আবারও কল দিলাম হাফেজ সাহেবকে। বরাবরই মতো অফ যাচ্ছে হাফেজ সাহেবের নাম্বার। তাই ক্লান্তিতে কোলের উপর ফোনটা রেখে গা এলিয়ে শুলাম খাটে। কপালের উপর একটা হাত রেখে আবেশে চোখ বন্ধ করলাম। দুশ্চিন্তায় আহত মাথাটা টনটন করছে তীব্র ব্যথায়। একদিকে নিজের অচেনা স্বামীকে খোঁজ না পাওয়ার যন্ত্রণা যেমন আমাকে ঘায়েল করছিল, ঠিক তেমনি আমার জীবনে হঠাৎ হৃদ খানের আগমনে মুড়িয়ে দিচ্ছিল অপমানের ঘোরে। তার কধির তো আমাকে করা বারবার অপমানগুলো আমার বেশ আত্মসম্মানে লাগছিল। আমার ছোট্ট একটা জীবনে এত অপমানিত কখনো হয়নি যতটা হৃদ খান আমাকে বিগত দিনে করেছে। তার সাথে আমার কি শত্রুতা তা জানি না, তবে তার করা আজকে ব্যবহারটার ছিল চরম বিষাদের ন্যায়। আমাকে এতটা আঘাত করে হসপিটালের পাঠিয়েও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা গেল না, বরং অসন্তোষের কঠোর দৃষ্টি ছিল তার চেহারায় আমার উপর। কি নিয়ে আমার সাথে এতটা ক্ষুব্ধ ছিল তাও জানি না, আর না জানতে চায়। যতবার ভাবি এই লোকটার সম্মুখীন হব না, ততবারই মুখোমুখি হতে হয় আমায়। সে কি ইচ্ছা করে আমার মুখোমুখি হয় নাকি সম্পূর্ণটাই কাকতালীয় তাও বুঝতে পারি না। মোট কথা আমি কিছু বুঝতে পারি না। শুধু মাথায় আসে কোনো কিছু ইচ্ছাকৃত হলে হৃদ খান আর যাই হোক আমার সাথে বাজে ব্যবহার করতো না, বরং আপোষেই কথা বলতো। কিন্তু আমাদের মাঝে বিষয়গুলো অনিচ্ছাকৃত হওয়ায় হয়তো হৃদ খান আমাকে মেনে নিতে পারছে না তার সাথে অনাকাঙ্ক্ষিত দেখায়। কিন্তু আমি বা কি করব? লোকটার মুখোমুখি হওয়া পিছনে আমারও কোনো হাত নেই। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত আমাদের পরপর দেখাগুলো। হয়তো আমি চট্টগ্রাম থাকছি বলে হৃদ খানের মুখোমুখি বারবার হতে হচ্ছে আমাকে। কিন্তু আমি যদি এই চট্টগ্রামে আর নাই বা থাকি, তাহলে আমার সাথে হৃদ খানের দেখা হওয়ার সম্ভাবনাও নেই। তাই সিদ্ধান্ত নিলাম এবার আপুর বিয়েতে বাসায় গেলে আর কখনোই ফিরবো না চট্টগ্রামে। যে করেই হোক কেঁদেকুটে নিজের বাড়িতেই থেকে যাব। আর আরিফ ভাইয়াকে বলবো আমাকে যেন চট্টগ্রাম থেকে ট্রান্সফার করে আশুগঞ্জের একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। তারপরও এই চট্টগ্রামে আর নয়। বিষাদ মনে উঠে বসলাম কোলের ফোনটা হাতে নিয়ে।
গুমরে ওঠা ফিলিংসে আর কিছুই ভালো লাগছে না। দুপুরে হসপিটাল থেকে বাসায় ফিরে এই পর্যন্ত বিছানায় বসে আমি। কপালের ব্যান্ডেজ কাল ছাড়াতে হবে। আরিফ ভাইয়া বাসায় নেই, আমাদের বাড়িতে আশুগঞ্জ আছে আপুর বিয়ের জন্য। সেখানে নাকি আরো কয়েক দিন থাকবে, তার জন্য আপাতত আমি আর জুই একাই বাসার মধ্যে ছিলাম। তবে যাওয়ার আগে আরিফ ভাইয়া আমাদের বাসার কাজের মহিলা স্বপ্না খালা বলেছে রাতে থাকতে। উনি উনার 10 বছরের মেয়ে মরিয়মকে নিয়েই আছে আমাদের সাথে। আমি এক পলক তাকালাম মেঝের দিকে, আবছা আলোয় দেখলাম স্বপ্না খালা আর মরিয়ম দুজনই ঘুমিয়ে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোন নিয়ে খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গেলাম বারান্দায়। অন্ধকারময় আকাশটায় আজ চাঁদের দেখা নেই। চাঁদবিহীন আকাশের নিগার নিষ্ক্রিয় ঘুটঘুটে আধারের মেলা। আমি শূন্য দৃষ্টি আকাশে ফেলে আবারও ফোন মিলালাম হাফিজ সাহেবের ফোনে। জানি কলটা যাবে না, নাম্বারটা অফ বলবে। তারপরও মনের ছটফটে কল দিতে থাকলাম হাফিজ সাহেবের নাম্বারে, যদি কোনো চমৎকার হয়ে যায় এই আশায়। কিন্তু আমার চমৎকার আকাশে আজ অন্ধকারে মেলা বলে এবারও আমি বিফল হলাম হাফিজ সাহেবকে কল মিলাতে। টানা 3 দিনের জ্বরে কলেজ কোচিং সবকিছুই বন্ধ করলো মায়ার। আহত মাথা ব্যান্ডেজ ছাড়লো আরো একদিন আগে। আপাতত কাটা জায়গা মলম লাগিয়ে কলেজের জন্য রেডি হচ্ছে সে। আর কয়েক দিন বাদেই তো মায়ার বড় বোনের বিয়ে, অবশ্যই লম্বা ছুটিতে থাকবে ওরা। তাই এই মুহূর্তে কলেজ অফ করা মানেই নোটিশনামা আরিফের হাতে যাওয়া, যেটা মায়া আপাতত চাইছে না। তাছাড়া অসুস্থতার ছাড়িয়ে এখন মায়া ঠিকঠাকই আছে। আরিফও আজ আশুগঞ্জ থেকে চট্টগ্রামে ফিরবে বিগত 4 দিন পর। এখন আরিফ বাসায় এসেই যদি মায়াকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে তাহলে প্রশ্ন করবে না, মায়া অসুস্থ কেন, কি হয়েছে, এত ব্যথা কিভাবে পেল? তখন মায়া কি উত্তর দিবে? উত্তর কি আছে নাকি মায়ার কাছে? না, নেই তো। এজন্যই তো মায়া পালিয়ে বাঁচতে চাইছে আরিফ হতে। তাছাড়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কি বা বলবে সে? রিদ খান নামক উগ্রবাদী লোকটা ইচ্ছাকৃতভাবে মায়াকে আঘাত করেছে এটা বলবে? আরিফ কি বিশ্বাস করবে মায়ার এ কথা? অবশ্যই করবে না। বরং উল্টো মায়াকে ধমকাবে আর বলবে, রিদের সাথে মায়ার কি এমন শত্রুতা চলছে যার জন্য রিদ খানের মতো লোক নিজে মায়াকে জেনে বুঝে এতটা আঘাত করলো। এখান মায়া নিজেই জানে না রিদ খানের সাথে আসলে মায়ার কি নিয়ে এত শত্রুতামি। যেটা না জানে সেটা বলবে কিভাবে? মায়া তো শুধু জানে রিদ খান শুরু থেকে মায়াকে পছন্দ করে না। তাদের দেখা হলেই শুধু অকারণে মায়াকে অপমান করে, বারবার করে, যার জন্য মায়ার খুব আত্মসম্মানে লাগে। এজন্য মায়াও রিদ খানকে একদমই পছন্দ করে না। মায়ার অপছন্দের লিস্টে সর্বপ্রথম রিদ খানই আছে। হুহাহ। দীর্ঘ মনস্তাত্ত্বিক চিন্তার মধ্যেই ধীর হাতে মাথায় হিজাব বাঁধল মায়া। কলেজ ব্যাগে বই গুছিয়ে নিতে নিতে ততক্ষণে জুইও মায়ার টিফিন বক্স গুছিয়ে মায়াকে নিয়ে ছুটল সদর দরজা দিয়ে বাহিরে। বাহির থেকে দরজায় তালা ঝুলিয়ে সিঁড়ি বেয়ে নামলো 4 তলা থেকে নিচে। রাস্তায় যেতে যেতে দুজনই নেমে ঘেমে একাকার। বিরক্তি চাপিয়ে রিকশার জন্য অপেক্ষা করলো অনেকক্ষণ। তারপরও একটা গাড়ির হুদিশ পেল না। একটা সময় বিরক্তি নিয়েই বাধ্য হয়ে দুজন হাঁটা ধরল কলেজের উদ্দেশ্য। আজ অনেকটাই লেট হয়ে গেছে দুজনের। এর মধ্যে ক্লাস টাইম ওভার হতে চলল। তাই প্রথম ঘন্টা না পেলেও দ্বিতীয় ঘন্টা ধরা চায়। এদিকে টনটনে কোমরের ব্যথা নিয়েও মায়া পা খুঁড়িয়ে পাক্কা 20 মিনিট হাঁটার পরও যখন কোনো গাড়ির দেখা পেল না তখনই বিরক্তির কপাল কুঁচকায় জুই। অসুস্থ মায়াকে নিয়ে হাঁটতে ওরও সমস্যা হচ্ছিল বেশ। জুই হাঁটতে হাঁটতে বিরক্তির চোখে রাস্তার এপাশ ওপাশ 2 পাশে মাথা নাড়িয়ে দেখে নিয়ে তিক্ততা প্রকাশ করে বলল, বালের গাড়ি। বিপদের সময় একটা গাড়িও পাওয়া যায় না। অন্য সময় হলে আপা যাবেন, আপা যাবেন বলে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। অথচ আজ দেখ, একটা গাড়িরও খবর নাই। ধুর বাল, ভালো লাগে না। জুইয়ের কথায় ফুটপাত থেকে দৃষ্টি সরিয়ে জুইয়ের উপর রাখল মায়া। কপালের ভ্রুর জোড়া হালকা উঁচিয়ে আর চোখে বেশ কৌতূহল, বেশ আগ্রহ নিয়ে মায়া প্রশ্ন করে জুইকে, বাল কি? বাল মানে জানোস না? না। মজা লস আমার সাথে? না। দেখ রিক্তা, মেজাজ খারাপ করবি না। এমনই রাগ উঠতেছে। বালের একটা গাড়িও পাচ্ছি না, তার উপর আবার তোর কোমরে ব্যথা।
আচ্ছা, তোর কি বেশি কষ্ট হচ্ছে হাঁটতে? জুঁইয়ের চিন্তিত চেহারা দেখে মায়া মিনমিন করে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো। সত্যি বলতে ওর কোমর টনটন করছে গাঢ় ব্যথায়। হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু উপায় না পেয়ে চুপ করে রয়েছে শুধু। এতক্ষণে বাসায় থাকলে নিশ্চিত মায়া চিল্লাচিল্লি করে কাঁদতো। খালি রাস্তায় জুঁইকে বিপদে ফেলতে চাইছে না বলেই চুপ করে থাকা। কিন্তু জুঁই যেন মায়ার ব্যথাতুর লাল মুখটা দেখে ঠাহর করতে পারল মায়ার মনে অবস্থাটা। তারপরও নিরুপায় জুঁই। কোথাও কোনো গাড়ির হদিশ নেই, জনমানবহীন নির্জন রাস্তা। তার চেয়ে বেশি আশ্চর্যজনক হলো সকাল সকাল পাবলিক রাস্তা খালি দেখে। যে রাস্তায় সারাক্ষণ গাড়ি ভিড় লেগেই থাকে সেই রাস্তায় হুট করে নিস্তব্ধ দেখে খানিকটা সন্দেহ হলো জুঁইয়ের। রাস্তাঘাটে হরতাল চলছে কিনা এই বিষয়ে খানিকটা নিশ্চিত হতে তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো। হঠাৎই তক্ষুনি কানে আসল কারো হাত ছেড়ে ডাকার শব্দ। জুঁই মায়া দুজনই চমকালো। ডাকে উৎস ধরে পিছন ঘুরতেই দেখল সিনিয়র ভাই রিফাত ডাকছে রাস্তার ওপাশ থেকে হাত নেড়ে ওদের। পরিচিত মুখ হওয়ায় দুজনেই থামল। মায়া খানিকটা ইতস্তত বোধ করে জুঁইয়ের শরীর ঘেঁষে দাঁড়াতেই চোখ উঁচিয়ে তাকালো জুঁই। মায়ার দ্বিধার কারণটি বুঝে চোখের ইশারায় আশ্বস্ত করল সে আছে বলে। রিফাত ততক্ষণে ওদের মুখোমুখি হতে হতে মায়ার দিকে প্রেমময় দৃষ্টি ফেলতে ফেলতে জুঁইয়ের উদ্দেশ্য বলল, কি ব্যাপার, তোমরা এতদিন কলেজে যাওনি কেন? শুনলাম মায়া নাকি সেদিন আঘাত পেয়েছিল হৃদ ভাইয়ের ছেলেদের হাতে। আমি বাড়িতে ছিলাম না, ঢাকায় ছিল। খবরটা পেয়েই ছুটে এসেছিলাম পরদিন, কিন্তু তোমাদের দেখা পাইনি 3 দিন। এখন ভালো আছো মায়া? রিফাতের অনবরত কথায় সুন্দর হাসে জুঁই। ছেলেটির চোখে মুখে ভাসে মায়ার জন্য ভালোবাসা। জুঁই সেটা বুঝতে পারে। তাই রিফাতের প্রশ্নে মায়া জোরতায় পড়লেও জুঁই অন্তত আন্তরিক সাথে উত্তর দিয়ে বলে, জি ভাইয়া, এখন ভালো আছে ও। গত 3 দিনে একদম ফিট এন্ড ফাইন হয়ে গেছে। এজন্যই তো কলেজে যাচ্ছে, দেখছেন না? জুঁইয়ের কথায় কপালের চিন্তিত ভাঁজ শিথিল হয় রিফাতের। মায়ার জোরতার মুখটার দিকে আরো একবার চোখ বুলিয়ে জুঁইয়ের দিকে তাকালো, আর বলল, তোমরা আজ এই রাস্তা দিয়ে কলেজে যাচ্ছ কেন? এই রাস্তা তো বন্ধ। সামনে যে রাজনৈতিক সংগঠন হচ্ছে জানো না? দীর্ঘ সময়ের মাথায় ঘুরতে থাকা ফাঁকা রাস্তার রহস্য উন্মোচন হলো রিফাত কথায়। অনেকটা পথ হাঁটার বিরক্তিটা আবারও চেহারায় দেখা গেল। জুঁই বিরক্তি নিয়ে বলল, জানি না বলেই তো এসেছি। এখন কি করব বলুন? এতদূর হেঁটে এসে আবার বাসায় ফিরে যাব? সামনেই তো আমাদের কলেজেটা, কোনোভাবে কি যাওয়া যাবে না? নাকি সমস্যা হবে কোনো? চিন্তিত ভঙ্গিতে বলল রিফাত। সঠিক বলতে পারছি না, পুরো রাস্তা ব্লক। আচ্ছা চলো দেখি সামনে গিয়ে কি হয়। যদি কেউ বাধা দেয় তাহলে দেখা যাবে। আসো আমার সাথে। রিফাতের সঙ্গে যাওয়া বিষয়ে মন্তমায়া এবার নড়েচড়ে দাঁড়ালো। হালকা দ্বিধায় পড়ে বলল, আপনিও যাবেন আমাদের সাথে? মায়ার কথায় পূর্ণ দৃষ্টিতে মায়ার দিকে তাকালো রিফাত। অন্তত নরম গলায় বলল, হ্যাঁ। কেন, কোনো সমস্যা? মুখে উত্তর করল না মায়া, শুধু দ্বিধার মাথা নাড়িয়ে না বলল। মায়ার উত্তরে মুচকে হাসল রিফাত। একত্রে 3 জন হাঁটা ধরলে রাকিবের চোখে ভাজল মায়ার পা খুঁড়িয়ে হাঁটা বিষয়টি। বুঝতে পারল এটা সেদিনকার দুর্ঘটনার ফলে। প্রেমিক পুরুষের মনটা হঠাৎ মোচড় দিয়ে উঠে ব্যথায়। মায়ার পাশাপাশি হেঁটে অসুস্থতার কথাও জিজ্ঞাসা করল বেশ করে। ইতস্তত মায়া শুধু হুম হ্যাঁ উত্তর করল, জুঁইয়ের একটা হাত চেপে ধরে রেখে। মায়ার সামান্য সহানুভূতিতে যেন রিফাতের মনে বিশাল প্রশান্তির অনুভব হলো। সেজন্য ঠোঁটে গাঢ় হাসি টেনে বাকিটা রাস্তা মায়ার পাশাপাশি হাঁটল রিফাত। কিন্তু কলেজ গেইটের কাছাকাছি আসতেই বাধার সম্মুখীন হলো 3 জন। বিপুল জনগণের ভিড়ে কলেজ যাওয়ার রাস্তা খুঁজে পেল না। অসংখ্য মানুষের গমগমে পরিবেশ। পুলিশ, প্রশাসন, সাধারণ জনগণ থেকে শুরু করে মন্ত্রী মহোদয় নেহাল খানও সেখানে উপস্থিত ছিল। বাবার সঙ্গ দিয়ে হৃদ দাঁড়িয়ে শুভ্র সাদা পাঞ্জাবিতে। ঘামন্ত মুখশ্রী লাল হয়ে আছে অতিষ্ঠে গরমে। তারপরও গম্ভীর মুখে দাঁড়িয়ে বাপ দাদার পাশে। হৃদের পিছনে আরো অনেক নেতাকর্মী দাঁড়িয়ে। সবাইকে নিয়ে এত বড় সংগঠনের আয়োজন করলো জানা নেই মায়ার।
তবে চারপাশে উত্তেজিত পরিবেশ দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ সমাবেশ নয়। হই হুল্লোড় এই উত্তেজিত পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পুলিশ বাহিনী থেকে শুরু করে ছাত্রলীগের ছেলেরা পর্যন্ত সেই সম্মেলনে পাহারা দাঁড়িয়ে। অসংখ্য মানুষের ভিড়ে পুরো রাস্তা ব্লক করে ভিড় লেগে আছে পুলিশের জিপ থেকে শুরু করে অসংখ্য বাইক, কার, ট্রাক, সিএনজি আর অটোরিকশা। মায়ারা সেই সমাবেশের সামনেই আটকা পড়ল। রিফাত এগিয়ে গিয়ে পরিচিত কয়েকজন ছেলেদের সাথে কথা বলল যাতে মায়াদের যাওয়ার রাস্তা করে দেয়, বাধা না করে। সম্মতি পেয়ে রিফাত মায়াদের নিয়ে রাস্তার পাশ ঘেঁষে চলল কলেজের উদ্দেশ্য। অসংখ্য মানুষের ভিড়ে হওয়ায় রিফাত সেফটির জন্য জুই আর মায়ার হাত চেপে ধরল নিজের দু হাতে। কিন্তু কয়েক কদম যেতেই ফের আটকালো পড়ল পুলিশের কাছে। জুই মায়া তখনও ভয় সিটিয়ে দাঁড়িয়ে রিফাতের হাত ধরে। ভয়ার্ত মায়া যখন ভয় আর্স্ট হয়ে চারপাশে ভীতু চোখ ঘোরাচ্ছিল তখনই চোখাচোখি হয় মঞ্চে দাঁড়িয়ে থাকা হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সাথে। ভয়ার্ত মায়া আরো ভয়ার্ত হলো। ফের হৃদের সাথে মুখোমুখি হবে কালক্ষণে ভাবিনি। তাই ভয়ার্ত মায়া হৃদের তীক্ষ্ণ দৃষ্টির আড়াল হতে তৎক্ষণাৎ রিফাত পিছনে লুকিয়ে পড়ল নিজেকে আড়াল করে। মায়ার হঠাৎ কাণ্ডে গম্ভীর হৃদকে আরো গম্ভীর দেখালো। তার কুঞ্চিত ললাটের ভাঁজ আরো গাঢ় হলো। ঘাড় ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। চোখের ইশারায় কিছু একটা বলতেই তৎক্ষণাৎ মঞ্চ ছাড়ল আসিফ। দ্রুত পথে এগিয়ে আসল মায়াদের কাছে। পুলিশের সাথে কথা বলে মায়াদের যাওয়ার রাস্তা করে দিল এবং নিজ দায়িত্ব নিয়ে কলেজ গেট পর্যন্ত এগিয়ে দিল। মায়া বা হৃদ কেউ আর কারো দিকে তাকালো না, যার যার মতোই রইল। কিন্তু যখন মায়া কলেজ গেট পার হয়ে ভিতরে প্রবেশ করলো তখনই পিছন ডাকলো আসিফ। মায়া পিছন ঘুরতেই অন্তত বিনীত সহিত আসিফ একটা গোল প্যাকেট এগিয়ে দিতে দিতে বলল, এটা আপনার। মায়া বুঝল না আসিফের কথার মানে, তাই প্যাকেটের এদিকে তাকিয়ে ফের আসিফের উদ্দেশ্য শুধিয়ে বলল, আমার মানে? জি, ভাই পাঠিয়ে এটা আপনাকে দিতে। হয়তো আপনার কিছু হবে, আমি চেক করিনি, আপনি পরে চেক করে নিবেন। এখন ধরুন। আসিফের সহজ সরল কথায় মায়া ভীষণভাবে চমকায়। হৃদ খানের মতো মানুষ মায়াকে ভালো কিছু দিবে এটা হতেই পারে না। মায়ার ধারণা আসিফের হাতে এই ছোট্ট খামের প্যাকেটটিতেও এমন কিছু আছে যেটা মায়াকে ফের অপমানিত করবে। মায়া আসিফের হাতের প্যাকেটটি নিল না, উল্টো করা গলায় নিষেধ করে পালিয়ে গেল কলেজে। আসিফ পিছন ডেকেছিল বেশ কয়েকবার কিন্তু মায়া সাড়া দেয়নি, এজন্য ব্যথা হয়ে খামটি নিয়ে ফিরল হৃদের কাছে। আসিফ রয়েসই সবটাই হৃদকে জানালো মায়ার নাহচ করার বিষয়টি নিয়ে। মঞ্চ দাঁড়িয়ে থাকা গম্ভীর হৃদ তখনও কিছু বলল না, আর না তার ভাবমূর্তি পরিবর্তন হলো। শুধু গম্ভীর মুখর হৃদের চোয়াল শক্ত দেখালো তৎক্ষণাৎ। অতি রাগ চেপে রাখার প্রয়াসে তার গম্ভীর চোখ দুটো খানিকটা লালাভয় দেখালো। শক্ত চোয়ালে সামনে তাকাতে তাকাতে আসিফের উদ্দেশ্য বলল, তোর বেয়াদব ভাবির খোঁজ পেয়েছিস? না ভাই, হাফেজ সাহেবকে বল আমার সাথে দেখা করতে। জি ভাই। পরপর 3 দিন মায়ার সাথে হৃদের মুখোমুখি হতে হতেও হয়নি, কারণ ভয়ার্ত মায়া বরাবরই হৃদকে এড়িয়ে পালিয়ে গেছে। একদিক থেকে হৃদ আসলে অন্য দিক থেকে মায়া পালিয়ে বাঁচে। এমন না যে হৃদ মায়ার সাথে দেখা করতে আসতো, সে মূলত নিজের কাজেই আসতো, কিন্তু তারপরও মায়া পালিয়ে বাঁচত। হৃদের বিগত কয়েক দিন বাবার সঙ্গ দিয়ে চট্টগ্রামে থাকায় মায়ার মুখোমুখি বেশ কয়েকবারই হয়েছিল, কিন্তু প্রতিবারই হৃদের মায়াকে দেখার আগে মায়া পালিয়ে গেছে অন্যথায়, যাতে হৃদের চোখে না পড়ে। এজন্য মূল্যে দুজনের দেখা আর হয়নি। তবে হৃদ যখন নিজের কাজে ঢাকা চলে আসে তখন মায়াও বড় বোনের বিয়ের জন্য বাড়িতে চলে যায়। দুজনের দেখা না হওয়ার পিছনে মায়ার দিন দিব্যি যাচ্ছিল। বড় বোনের বিয়ের জন্য দুম বাদিয়ে কেনাকাটা করতে লাগলো, কিন্তু মাঝখানে দিয়ে একদিন সকল বান্ধবী মিলে আবারও নরসিংদীর উদ্দেশ্য গেল মায়ার অচেনা স্বামীকে খুঁজতে। ব্যর্থ হলো, কিন্তু বিপত্তি বাজলো সেখানেই। ঝামেলা মাঝে আরো ঝামেলা সৃষ্টি হলো। এলোমেলো জীবনের ডোর আর অগোছালো হলো। ভুল বুঝির রেশ বাড়লো, ভয় কমলো না। হৃদ মায়া মুখোমুখি হওয়ার থেকে আরো দূরত্ব বাড়ল। চলবে।